গোপালগঞ্জে বুধবারে হামলা এবং সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। শহরে জারি রয়েছে ২২ ঘন্টার কারফিউ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। বুধবার গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জে হামলা, গাড়ি ভাঙচুর এবং আগুনের ঘটনার প্রতিবাদের রাতে খুলনায় সংবাদ সম্মেলনে হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটামও দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরই অংশ হিসেবে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বুধবার দুপুর ২:৩০টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এদিকে গোপালগঞ্জ হাসপাতালে তত্ত্বাবধায়ক ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও প্রশাসন আর কোনো পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। সকালবেলা থেকেই লোকজন কম, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, গাড়ি ঘোড়া চলতেছে না, রোডঘাট বন্ধ। কোর্টে আসছিলাম, কোর্টের কার্যক্রম আজকে বন্ধ। এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে ফরিদপুর, রাজবাড়ী এবং মানিকগঞ্জে। দেশ গড়ার অভিযাত্রায় তরুণ রাজনীতিবিদরা এই ৩ জেলায় সভা করবেন, কথা বলবেন সাধারণ মানুষের সাথে। দুপুর ১২টার পরে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে। সেখানেই হবে পথসভা। ফরিদপুর থেকে পদযাত্রা যাবে পাশের জেলার রাজবাড়ী, তারপর পদ্মা নদী পেরিয়ে জুলাই পদযাত্রা যাবে মানিকগঞ্জ। এদিকে বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়। ওই দিন মাদারীপুরের পদযাত্রা স্থগিত করা হয়। এনসিপির নেতাকর্মীরা আজ জুলাই পদযাত্রা শুরু করবে ফরিদপুর থেকে। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি পরিস্থিতি দেখছেন আজকের পদযাত্রায়, আমাদেরকে জানাবেন। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক যদি এটাতে বলতে চাই, কারণ এখন পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দরা, শীর্ষ নেতৃবৃন্দরা, তারা কিন্তু এখন পর্যন্ত এই ফরিদপুর জনতা মোড় বলা হয়, জনতা ব্যাংক মোড় বলা হয়, সেখানে যে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে এখন পর্যন্ত সেখানে কিন্তু আসেনি তারা। কারণ হচ্ছে সকালে আসার কথা ছিল, প্রায় ১১টা বা ১১:৩০টার মধ্যে এই ফরিদপুর শহরে প্রবেশ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা আসেনি। তবে আমরা অনেকের সাথে কথা বলেছি এই নেতাদের সঙ্গে, তারা বলছেন যে কাছাকাছি চলে এসেছে। মোটামুটি বলা যায় যে ২টা নাগাদ তাদের এই মঞ্চে উপস্থিত হবেন বলে আশা করছেন যারা এখানকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। এছাড়াও আমি যদি একটু বলতে চাই, গতকাল গোপালগঞ্জে যে সংঘর্ষ, যে ধরনের সংঘর্ষের হয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। বিশেষ করে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এই ফরিদপুর জেলাটাকে। কারণ এই জন্যই বলা হলো, আমি যখন গোপালগঞ্জ থেকে ফরিদপুরে আসার পথে ঠিক প্রধান সড়কগুলো যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তারা যেদিক দিয়ে আসবেন সেই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি শুধু মহাসড়কগুলোতেও নয়, বিশেষ করে এই জেলা শহরের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ মনে করছেন, সেই জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা আমরা দেখেছি। বিশেষ করে এই মঞ্চের আশেপাশে আমি যদি বলি যে বিভিন্ন ছাদে, বিভিন্ন যে ভবনগুলো রয়েছে, ভবনের ছাদে বা বেলকনিতে আপনি দেখতে পাবেন যে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত, তা আসলে দেখার মতো। কারণ হচ্ছে যেহেতু আর যাতে করে কেউ চায় না আসলে কোনো প্রকার যাতে সংঘর্ষ আবার পুনরাবৃত্তি হয়, সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা রুখতেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তো বলা যায় যে আসলে নেতৃবৃন্দরা পরবর্তীতে মঞ্চে এসে তারা কি বক্তব্য দিবেন, সেই বক্তব্যের আগ্রহ বা অপেক্ষা করতেছেন কিন্তু এই তৃণমূল নেতাকর্মীরা, তারা দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন এই মঞ্চে। তো এই ছিল এখান থেকে তাসুমা সবশেষ। পরবর্তী সংবাদে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করব। তাসুমা। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে পরিকল্পিত রক্তক্ষয়ী সংঘাত, এমন অভিযোগ করে বিএনপির নেতারা বলছেন আবারও ষড়যন্ত্র শুরু করেছে একটি কুচক্রী মহল। দাবি করেন বিভাজন তৈরি করে নানা চোরা পথে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা সতর্কীকরণ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে রক্তক্ষয়ী সংঘাত ঘটানো হয়েছে।
যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছেন। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে পরিকল্পিতভাবে এই রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটনা হচ্ছে কিনা, এটা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা যায়। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি প্রশ্ন রাখেন, খুলনায় বিএনপি নেতার রগ কাটল কারা। জাতীয় প্রেস ক্লাবের অপর এক কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাসাস আয়োজিত প্রতিবাদ সভায় দলটির আরেক নেতা জয়নুল আবেদিন বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্যই রাতের আঁধারে বৈঠক হচ্ছে। 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে। তার দাবি, তারেক রহমানের অবদানের কারণেই আজকের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের রাজনীতিতে আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি চলছে। পলাতক হানিফ এবং তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট SM শাহজাহানকে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালতের রায়ের লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। নিহত হন আওয়ামী লীগের 24 নেতাকর্মী, আহত হন কয়েকশো। গভীর রাতে জেলার মালকাডাঙ্গা এবং সিংরোড সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোদের মধ্যে রয়েছে নারী এবং শিশু। বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি জানায়, রাত 1টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ এবং শিশুসহ 17 জনকে পুশিন করে বিএসএফ। এরপর রাত 3টার দিকে সদর উপজেলার চাকলাইট ইউনিয়নের সিংরোড সীমান্ত দিয়ে নারী, পুরুষ এবং শিশুসহ 7 জনকে পুশিন করা হয়। ঠেলে পাঠানো সবাইকে আটক করেছে বিজিবি। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট থেকে শাস পার্টি পদত্যাগ করেছে। এতে ইসরায়েলি সংসদ নেসেস্ট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ফলে যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে বেগ পেতে হবে। তবে শাস পার্টি জানায়, আইন পাশের ক্ষেত্রে তারা নেতানিয়াহু সরকারকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছু করবে না। এছাড়া এ মাসের শেষের দিকে ইসরায়েলি সংসদ 3 মাসের বিরতিতে যাওয়ায় নেতানিয়াহুকে এই কমাস সরকার পতন নিয়ে চিন্তা করতে হবে না। তবে গুরুত্বপূর্ণ জোট হারানোর ফলে গাজা যুদ্ধ, সৌদি আরব কিংবা সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা হারিয়েছে নেতানিয়াহু সরকার। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv এবং ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।